বসফরাসের আলো মায়াবী। ইতিহাসের পাতায় এ আলোয় জন্ম নিয়েছে অনেক শক্তিধর পুরুষ যারা দুনিয়া শাসন করেছে। তোপকাপি প্রাসাদের অলিন্দে বসে সুলতান মেহমেদ বিশ্বজয়ী স্বপ্ন দেখেছিলেন। সুলেমান, মুরাদ, সেলিম এক একজন এক এক যুগের ইতিহাস লিখেছেন। এখন সেই তুরস্কের মসনদে বসেছেন এক নতুন সূর্য সন্তান। নাম রিসেপ তাইপ এরদোয়ান। যেন অটোম্যানদের হারানো অতীত আবার ফিরিয়ে আনতে এসেছেন। লেগেসিতে, চলনে, বলনে, কথাবার্তায়, সিদ্ধান্তে সবকিছুতেই তিনি যেন এক আধুনিক সুলতান। তবে এবার তার লক্ষ্য শুধুই তুরস্কের মসনদ নয়, এবার তার চোখ ইউরোপের দিকে। তার দাবি স্পষ্ট, তুরস্কই পারে ইউরোপকে বাঁচাতে। ইউরোপ যখন অভ্যন্তরীণ সংকটে দোদুল্যমান, যখন তার অর্থনীতি ধুঁকছে, রাজনীতি দ্বিধাবিভক্ত, প্রতিরক্ষা নড়বড়ে, ঠিক তখনই সামনে এলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইউরোপের গণমাধ্যম থেকে রাজনৈতিক মহল সবার চোখ এখন একটাই প্রশ্নে আটকে। তবে কি রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সুলতান এরদোয়ান? শুধু কৌশলগত বক্তব্য নয়, সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এরদোয়ান বললেন, শুধুমাত্র তুরস্কই পারে ইউরোপকে তার সংকট থেকে বাঁচাতে। অর্থনীতি থেকে প্রতিরক্ষা, রাজনীতি থেকে আন্তর্জাতিক মর্যাদা, সবকিছুতে। তুরস্কের মন্ত্রিসভা বৈঠকের পর সরাসরি এমন বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউরোপের ভবিষ্যৎ সম্পর্কে এরদোয়ান যে দাবি করেছেন তা কেবল কূটনীতিক চাল নয়, সত্যিকার বাস্তবতা। এটাই সবচাইতে বড় কথা। 1987 সালে তুরস্ক প্রথম ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছিল। 1999 সালে তারা আনুষ্ঠানিকভাবে ক্যান্ডিডেট মর্যাদা পায়। কিন্তু 2005 সালে শুরু হওয়া আলোচনাও 2018 সালের পর থেকে কার্যত স্থগিত হয়ে যায়। কারণ প্রতিক্রিয়ায় এরদোয়ানের বক্তব্য ছিল, আমরা সবসময় পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে এগোতে চাই। কিন্তু ইউরোপ বারবার রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে আটকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ এখনও তুরস্ককে তাদের সহযোগী হিসেবে দেখে, কিন্তু কখনোই মূল পরিবারের অংশ হিসেবে স্বীকার করতে চায় না। তবে এরদোয়ানের সাম্প্রতিক বক্তব্যের পর পরিষ্কার, তুরস্ক ইউরোপ ছাড়া চলতে পারবে, তবে নানান বাস্তবতায় ইউরোপ এখন তুরস্ক ছাড়া অচল। একের পর এক অভিবাসন সংকটে জর্জরিত ইউরোপ। সিরিয়া, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো থেকে লাখ লাখ মানুষ ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু ইউরোপকে এই চাপ থেকে বাঁচিয়ে রেখেছে তুরস্ক। 2016 সালের একটি চুক্তি অনুযায়ী তুরস্ক প্রায় 40 লক্ষাধিক শরণার্থীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিয়ে ইউরোপে ঢুকতে বাধা দিয়েছে। এই কারণেই ইউরোপ চাইলেও তুরস্কের সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারেনি। কিন্তু এরদোয়ানের হুঁশিয়ারি স্পষ্ট, ইউরোপ যদি তুরস্কের সঙ্গে ভালো ব্যবহার না করে, তবে আমরা আর অভিবাসীদের আটকাবো না। এই হুমকি যে ফাঁকা বুলি নয়, তা আগেও দেখা গেছে। 2019 সালে গ্রিস তুরস্ক সীমান্তে হাজার হাজার শরণার্থী পাঠিয়ে তুরস্ক বুঝিয়ে দিয়েছে যে ইউরোপের স্থিতিশীলতা অনেকটাই তাদের হাতে। ন্যাটো সদস্য হলেও তুরস্কের সঙ্গে ইউরোপের সম্পর্ক সবসময় উষ্ণ ছিল না। বিশেষ করে 2019 সালে গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা চরমে ওঠার পর ব্রাসেলস তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দেয়। কিন্তু বাস্তবতা হলো, ইউরোপের প্রতিরক্ষা কাঠামোতে তুরস্কের গুরুত্ব অপরিসীম। কারণ ইউরোপের বেশিরভাগ দেশ প্রতিরক্ষা খাতে যথেষ্ট বিনিয়োগ করতে ব্যর্থ হয়েছে। ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক। মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রবেশদ্বার হিসেবে তুরস্কের অবস্থান অত্যন্ত কৌশলগত। এই কারণে ইউরোপ চাইলে বা না চাইলে তাদের প্রতিরক্ষা পরিকল্পনায় তুরস্ককে উপেক্ষা করার উপায় নেই। এরদোয়ানের নেতৃত্বাধীন একে পার্টির কৌশল পরিষ্কার, তুরস্ককে শুধুমাত্র একটি আঞ্চলিক শক্তি হিসেবে নয়, বরং একটি বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। আর তার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয়তা ও দুর্বলতাকে সামনে এনে তুরস্কের গুরুত্ব বাড়ানো হচ্ছে। কিন্তু ইউরোপ কি সত্যিই তুরস্ককে আপন করে নেবে, নাকি কেবল প্রয়োজনের সময় সহযোগিতা নিয়ে পরে আবার দূরে সরিয়ে দেবে? বিশ্লেষকদের মতে এরদোয়ানের দাবি যুক্তিসঙ্গত হলেও ইউরোপ কখনোই তুরস্ককে পূর্ণ সদস্যপদ দিতে রাজি হবে না, বরং তারা তুরস্ককে গেটকিপার হিসেবে ব্যবহার করতে চাইবে। তবে এরদোয়ানের শেষ বক্তব্যটি যেন ইউরোপের ভবিষ্যৎ নিয়ে নতুন এক দ্বিধার জন্ম দেয়। তুরস্ক ছাড়া ইউরোপের ভবিষ্যৎ অন্ধকার। এখন সিদ্ধান্ত তাদের, তারা সঙ্গী চায় নাকি প্রতিপক্ষ।
অনেকেই মনে করেন এরদোয়ানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ঐতিহাসিক অটোম্যান কৌশলের আধুনিক পুনরাবৃত্তি। এর 3টা লক্ষণের কথা তারা উল্লেখ করেন। 1. সীমান্ত সম্প্রসারণ নীতি। সিরিয়া, লিবিয়া, আজারবাইজানে তুরস্কের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলছেন এরদোয়ান। 2. ধর্মীয় নেতৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা। মুসলিম বিশ্বে প্রভাব বিস্তারের ক্ষেত্রে সৌদি আরবের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে চান এমন পদক্ষেপ নিয়েই চলছেন। 3. ইউরোপে অভিবাসী প্রভাব। ফ্রান্স ও জার্মানিতে বসবাসরত তুর্কি অভিবাসীদের মাধ্যমে রাজনৈতিক সংযোগ তৈরির কৌশল নিয়েছেন। এক বক্তৃতায় এরদোয়ান বলেছিলেন, ইউরোপ অটোম্যানদের এখনও ভয় পায়, তাদের ভুলে গেলে চলবে না, ইতিহাস ফিরে ফিরে আসে। পশ্চিমা বিশ্ব তাকে ভয় পায়, ইউরোপ তার উচ্চাকাঙ্ক্ষাকে সন্দেহ করে। কিন্তু এরদোয়ানও জানেন, ইতিহাস শক্তিশালীদেরই মনে রাখে। বসফরাসের বাতাসে কিসের যেন প্রতিধ্বনি বাজে, হয়তো সুলতান মেহমেতের ঘোড়ার খুরের শব্দ, অথবা এক আধুনিক সুলতানের পদক্ষেপ যা সময়ের বুকে দাগ কেটে এগিয়ে যাচ্ছে। ইতিহাস কি সত্যিই ফিরে আসে, নাকি শুধু ছায়া হয়ে থেকে যায়? সময় সেই উত্তর দেবে। কিন্তু এখনও একা দাঁড়িয়ে এরদোয়ান জানালা দিয়ে তাকিয়ে আছেন, যেন ভবিষ্যতের কোনো অজানা গল্প তিনি আগেই পড়ে ফেলেছেন।